আসসালামু আলাইকুম। ঠিক এই মুহূর্তে আমি সৌদি আরবে আছি এবং স্ক্রিনে দেখানো যে নম্বরটা, যে ডিজিটগুলো দেয়া আছে, সেই ডিজিটগুলো ডায়াল করলে আমি কাউকে ওপাশ থেকে ফোনে পাবো কিনা আই এম নট শিওর যে সৌদি আরবের নম্বর কোডের ডিজিটের সঙ্গে জিনিসটা যায় কিনা। কিন্তু এই সংখ্যাগুলো হচ্ছে আসলে সাইফ হাসান ব্যতীত তৃতীয় ম্যাচে বাংলাদেশের সব ব্যাটারদের ব্যাটিং স্কোর বা স্কোর কার্ড যেটাকে আমরা বলি। এখন 200 রানের পরাজয় ওয়ানডে ফরম্যাটে আফগানিস্তানের সঙ্গে। এই যে ধারাবাহিকভাবে এর আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে সিরিজটা খেলেছিল বাংলাদেশ 3-0-তে হোয়াইট ওয়াশ হয়েছিল, সেই সিরিজটাতেও এইরকম 200-100 রানের ব্যবধানে হারার কথা ছিল বাংলাদেশের, যদি না মাহমুদুল্লাহ রিয়াদ সেই সময় সেই সিরিজটাতে থাকতেন। মাহমুদুল্লাহ রিয়াদ সেই সিরিজটাতে ছিলেন, ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি করেছিলেন, যে কারণে আলটিমেটলি বাংলাদেশের সে সময় ইজ্জতটা নষ্ট হয় নাই। কিন্তু ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের এই যে ক্রমবর্ধমান অবনমনের জায়গাটা, এই জায়গাটা নিশ্চিতই ছিল। বিশেষ করে গেল 2 থেকে 3 বছরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের মানটা যেভাবে নিচের দিকে নেমেছে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের মানটা যেভাবে নিচের দিকে আস্তে আস্তে নেমেছে, এই ব্যাপারে বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটের উপর প্রভাব পড়াটা অবশ্যম্ভাবী ছিল। দেখেন 2019 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে সিনিয়র 4-5 জন ক্রিকেটার ছিলেন, যে এই ক্রিকেটাররা মোটামুটি একটা দীর্ঘ সময় ধরে ক্রিকেট খেলেছেন এবং তার আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের মানটা ভালো ছিল। সব কিছু মিলিয়ে বাংলাদেশ স্টে করেছে ওয়ানডে ফরম্যাটটাতে। কিন্তু ওই যে সিনিয়ররা চলে গেছেন, ইন দ্য মিন টাইম ভ্যাকুয়ামগুলো ফুলফিল করার জন্য ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের মানটা যেরকম হওয়া উচিত সে অনুযায়ী আসলে হয়েছে কিনা বাংলাদেশ ক্রিকেটের মানটা, এখানে একটা প্রশ্নের জায়গা থাকতে পারে বা এখানে একটা প্রশ্নের জায়গা আছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পুরো ছকটা চলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনী ছক মেনে। একটা দেশের একমাত্র লিস্টে ক্রিকেট লিগ যেটার পুরো ছকটা চলে বাংলাদেশ ক্রিকেটের নির্বাচনী ছক মেনে। তাইলে পরে আপনি চিন্তা করতে পারেন যে এখানে আসলে কীরকম ঘটতে পারে। দেখেন, অনেক প্লেয়ার আছে যারা সারা বছর ক্রিকেটের সঙ্গে খুব একটা যুক্ত থাকেন না, কিন্তু ঠিকই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলেন। এখন এইভাবে যদি আসলে একটা দেশের লিস্টে ক্রিকেট চলে, যে একটা ব্রাঞ্চ অফ ক্রিকেটার্স আছেন যেই ক্রিকেটাররা বছরের একটা নির্দিষ্ট সময়ে ক্রিকেট খেলেনই না, ক্রিকেটের সঙ্গে ওইরকমভাবে যোগাযোগই থাকে না, বাট এসে হয়তো বা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলছেন সিজন শুরুর 2 বা 1 মাস আগের একটা প্রিপারেশনের জায়গাটাতে। বাংলাদেশের ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ের জায়গাটা, বিশেষ করে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ের জায়গাটা এমনভাবে এই মুহূর্তে জড়িয়ে গেছে, আপনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বলেন বা বাংলাদেশ ডোমেস্টিক ক্রিকেটের মানের কথা বলেন, সেক্ষেত্রে এটা দিন দিন অবনমন হচ্ছে। আমি একটা সিম্পল এক্সাম্পল আপনাদেরকে যদি দেখাই, তাহলে মোহাম্মদ নাইম শেখ যে ইনিংসটাতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে 170+ রান করেছিলেন, একটু খেয়াল করে দেখেন যে যে কোয়ালিটির বোলিং তিনি ফেস করেছেন। ইনিংসের শুরুর দিকে তাকে বোলার বোলিং করছেন সব ব্যাটের সামনে ড্রাইভিং স্লটে বল করছেন এবং মোহাম্মদ নাইম শেখ খুব সুন্দরভাবে সেগুলোকে শর্ট খেলছেন মানে খোলস থেকে বেরিয়ে এসে তিনি শর্ট খেলছেন, অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ব্যাটিং করছেন, কারণ বল তিনি ব্যাটের সামনে পাচ্ছেন। পেসারের কথা বলছি, বল তিনি ব্যাটের সামনে পাচ্ছেন, প্রত্যেকটা বল ব্যাটের সামনে। এবারে ওমর জায়ের এগেনস্টে তিনি যখন খেলেছেন তৃতীয় ম্যাচটাতে আমরা দেখলাম বল কি ব্যাটের সামনে, বল এমন জায়গায় পিচ করছে, হার্ড লেন্থে বল পিচ করছে, সেই জায়গা থেকে বল মুভ করছে, বল সুইং করছে, বল এমনভাবে মুভ করছে যে মুভমেন্টটাই মূলত আমাদের ডোমেস্টিক ক্রিকেটের প্লেয়ারদের অর্থাৎ বোলারদের মানের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি কোন মানের বোলারদেরকে ফেস করবেন সেটার একটা পার্থক্য গড়ে দেয়। আবারও বলি, আমাদের ডোমেস্টিক ক্রিকেটে দেখাই যায় যে আলটিমেটলি বোলারদের মান বা বোলারদের স্ট্যান্ডার্ডের তো একটা বিষয় আছে, এবং অনেক প্লেয়াররাই আছেন যারা এখন খুব নিয়মিতভাবে ক্রিকেটটা ওইভাবে খেলেন না, কিন্তু সিজন শুরুর আগে হয়তো বা ক্রিকেট খেলছেন। এখন তাদের এগেনস্টে নাইম শেখ যখন রান করছেন, তাদের এগেনস্টে নাইম শেখের যখন ব্যাটে রান আসছে, আমরাও দিন শেষে বোলিং কোয়ালিটি জাজ না করে আমরা হয়তো বা বলছি যে হ্যাঁ নাইম তার টেকনিক নিয়ে কাজ করেছেন। হ্যাঁ, টেকনিক নিয়ে কাজ করেছেন সেটা দৃশ্যমান ছিল। নাইমের ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোতে ঝামেলা ছিল, নাইম সেটা তার গার্ড পজিশনটা ঠিক করেছেন, লেগ স্ট্যাম্পে গার্ড থেকে মিডল স্ট্যাম্প বা মিডল অফে গার্ড নিয়ে তারপর তিনি ব্যাটিং করে অফ স্ট্যাম্পের বাইরের বলের প্রবলেমগুলোকে তিনি দূর করেছেন। কিন্তু আসলে কোন মানের বোলিংয়ের এগেনস্টে, কিংবা
আমাদের ডোমেস্টিক ক্রিকেটের বোলিংয়ের মানের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটের মানের পার্থক্যটা কোথায়? আপনি একদম খুব ভালো মতো ভিডিও ফুটেজটা দেখলেন, যে আমি আপনাদেরকে দেখালাম যে একদম ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বোলাররা যখন তাকে বল করছে, ব্যাটার সামনে বল দিচ্ছে, তিনিও সেগুলোকে ড্রাইভ করছেন। এখন ওমরজাই তাকে বোলিং করছেন পেছনে হার্ড লেন্থে, সেখান থেকে বল সুইং করছে, মুভ করছে। এই যে মুভমেন্টের পার্থক্যটা, ডোমেস্টিক ক্রিকেটে আপনার কাছে বল আসে সোজা, ইন্টারন্যাশনাল ক্রিকেটে বল মুভ করে। এখন কোনটা কোন দিকে মুভ করে সেটাও আপনি ঠিক মতো জাজ করতে পারছেন না। টেকনিক্যাল ইস্যু, আমি টেকনিক্যাল ইস্যু নিয়ে কথা বলছি। আমি চাইলে অনেককে ধুয়ে দিতে পারি, অনেক কিছু নিয়ে কথা বলতে পারি, বাট আমি দিন শেষে ঠান্ডা মাথায় টেকনিক্যাল ইস্যু নিয়ে কথা বলে, একদম রিয়েল ফ্যাক্টটা নিয়ে। ইভেন অ্যাজ অ্যান অ্যানালিস্ট আমারও বোঝার জায়গা থেকেও আমি জিনিসটা বিশ্লেষণ করছি যে ডোমেস্টিক ক্রিকেটে যে বোলার বোলিং করছেন, ব্যাটের সামনে এসে বল দিচ্ছেন, ইজি টু ড্রাইভ করে ফেলছেন, ড্রাইভ করছেন, অ্যাগ্রেসিভ ইন্টেন্টে খেলছেন। কিন্তু যখনই একটু পেছনের লেন্থে বল মুভ করছে, আরও জোরে বোলিং আসছে, 4-5 কিলোমিটার বেশি গতিতে বল আসছে, তখন আলটিমেটলি আপনার ইন্টেন্টটাও, ব্যাট তখন ফুল সুইংয়ে যাচ্ছে না, ইন্টেন্টটাও তখন নেগেটিভ হয়ে যাচ্ছে, ইন্টেন্টটাও তখন ডিফেন্সিভ হয়ে যাচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ইন্টেন্টটা ডিফেন্সিভ কখন হয় জানেন? ইন্টেন্টটা ডিফেন্সিভ তখনই হয় যখন আপনি স্বাভাবিক যেই ধরনের বল ফেস করেন তার চেয়ে অন্য ধরনের বল ফেস করছেন। একদম খুব দৃশ্যমান জায়গা, একদম দৃশ্যমান জায়গা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে একটা সময় বিদেশিরা ক্রিকেট খেলতেন, 2 জন করে একটা টিমে বিদেশি ক্রিকেটার খেলতে পারতেন, তারপর সেটা 1 জন করে খেলার নিয়ম হয়েছে। এখন লাস্ট পর্যন্ত হয়ই না, এখন কোনো বিদেশি ক্রিকেটার অ্যালাউড না ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। এই যে বিদেশি ক্রিকেটার অ্যালাউড না, আগে তো অন্তত একটা আপনি খুব ভালো কোয়ালিটির বোলিং ফেস করতে পারতেন। আমার মনে আছে পারভেজ রসুল, স্পিনার, ধানমন্ডি ক্লাবে খেলেছেন। পারভেজ রসুল পরপর 2 সিজন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের হাইয়েস্ট উইকেট টেকার, সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন। তখন পর্যন্ত আপনি বলতে পারছেন, পারভেজ রসুল যদিও ইন্ডিয়ার রঞ্জি ট্রফি তো নিয়মিত তিনি সুযোগ পান না, বাট পারভেজ রসুলের ওই স্ট্যান্ডার্ডটাও ঠিকঠাক মতো মিট আপ করতে পারে নাই বাংলাদেশের ব্যাটসম্যানরা। নাইম যখন স্পিন খেলছেন, আপনি একটু চিন্তা করে দেখেন, আমাদের ডোমেস্টিক ক্রিকেটে নাইম যখন স্পিন খেলেন, লুপ দেয়া, ফ্লাইট দেয়া বল, তাও আবার শর্ট পিচ পরে, লুপ দেয়া বল, ওই বলগুলোতে আমাদের স্পিনাররা যখন বোলিং করেন, আমাদের দেশের স্পিনাররা যখন বোলিং করেন, স্কিড নাই, ফ্ল্যাট জোরে পিচে হিট করবে। আপনি গজনফারকে যখন ফেস করছেন নাইম, খেয়াল করে দেখেন, ফ্লাইট দিচ্ছেন কিন্তু পিচে পড়ে এমন একটা জোনে পড়ছে, গুড লেন্থ, হার্ড লেন্থ, সেখান থেকে স্কিড করছে, স্কিড করে ভেতরে ঢুকছে। এই যে একটা পার্থক্যের জায়গাটা, এই পার্থক্যের জায়গাটা ডোমেস্টিক ক্রিকেটে তো এইটা দিচ্ছেন, লুপ দিচ্ছেন, ব্যাক ফুটে গিয়ে চা খেয়ে মারছেন। আপনি ব্যাক ফুটে যাচ্ছেন, ব্যাক ফুটে গিয়ে চা খাওয়ার সময় পাচ্ছেন, তারপরে মারছেন। এইখানে তো বোলার আপনাকে চা খাওয়ার সময় দেয় না, এখানে আপনি চা খাওয়ার সময়টা পাচ্ছেন না। আবার যে বলটা সামনে করছে, আমার ডোমেস্টিকের বোলাররা সামনে করছে, ড্রাইভ ইজিলি। ইন্টারন্যাশনাল ক্রিকেটে বোলার আপনাকে ওইখানে খুব কম বল দিবে। আপনি একটা ওই যে ইন্টেন্টের পার্থক্যের কথা বললাম না, আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে প্রিমিয়ার লিগে ওই ম্যাচেই নাইম একটা সুইপ করেছেন, দেখেন ব্যাট কোথ থেকে আসছে, ব্যাট আসছে একদম, ব্যাট ফুল সুইং থেকে সুইপ আসছে, নাইম শেখের সুইপ একদম ফুল সুইং। কিন্তু গজনফরকে যখন তিনি সুইপ করতে গেছেন, দেখেন ব্যাট এখান থেকে আসছে, ব্যাট এখানে সুইংয়ে যাচ্ছেই না। সো ইন্টেন্টটা তখনই নেগেটিভ হয় যখন আপনি আপনার কমফোর্ট জোনের থেকে বাইরের জিনিস ফেস করেন। সো আবারও বলবো, বাংলাদেশের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটাকে আসলে এমনভাবে গলা টিপে মারা হয়েছে। এবং আরেকটা সব থেকে বড় প্রবলেমের জায়গা, সেটা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগে খেলা হয় বিকেএসপিতে, খেলা সকাল 9টার সময়, ঘুম থেকে উঠতে হয় 4টার সময়, 4টার সময় উঠে বিকেএসপিতে যাইতে হয়, আমিনবাজারের জ্যাম নিয়ে গবেষণা করতে হয়, আমিনবাজারের জ্যাম ঠেলবেন কিভাবে, কয়টার মধ্যে আমিনবাজার ক্রস করতে হবে, ইপিজেড ক্রস করতে হবে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে। এবং যে কোনো দিন খেলা লেটেও শুরু হয়, রোজার সময় খেলা হয়, আমরা প্রচণ্ড গরমে রোজার সময় এরকম সাভারে যাতায়াত, তামিম ইকবাল খানের একটা হার্ট ইস্যুর প্রবলেম আমরা দেখলাম ট্রিগার করে ফেললো। সো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ম্যাটার্স, এটাই ম্যাটার করে গেছে। এবং অনেকগুলো ফ্যাক্টর, একটা হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা সিরিয়াস শেপটা নষ্ট হয়ে গেছে, একদম সিরিয়াস শেপ নষ্ট হয়ে গেছে। রোজার সময় খেলা হচ্ছে, দেখা যাচ্ছে যে বিকেএসপিতে খেলা হয় ভোর 4টার সময় উঠে, বোলাররা বেস্ট পটেনশিয়াল বোলিংটা করতে পারেন না। এখন ওই বোলিংটা ফেস করে আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটের বোলারদেরকে ফেস করছেন, আপনার মানটা আসলে এরকমই হবে, এরকমই হচ্ছে। একদম রিয়েলিটি চেকের কথা আমি আসলে বললাম, একদম টেকনিক্যাল
রিয়েলিটি চেকের কথা। সো ওয়ান ডে ফরম্যাটটা বাংলাদেশের এই মুহূর্তে বিপদেই আছে, বেশ বড় বিপদে, বিকজ অফ প্রিমিয়ার লিগের নানাবিধ সংকট।